বন্ধুরা, আজ এমন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যা নির্মাণে ব্যয় হয়েছিল 180 কোটি টাকা মাত্র। চিন্তা করুন, হলিউডের মতো একটি ইন্ডাস্ট্রির এরকম একটি হরর সিনেমা নির্মিত হয়েছে মাত্র 180 কোটি টাকা বাজেটে। সিনেমা এটি বক্স অফিসে আয় করেছিল 700 কোটি টাকা। তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি এর লেটেস্ট সিনেমা কেমন ছিল। সিনেমা স্টার্ট করার পূর্বে কয়েকটি ফ্যাক্ট বলি সিনেমা সম্পর্কে। এই সিনেমার মেইন চরিত্রে আমরা তাকে দেখতে চলেছি যার নাম ফাদার গ্যাব্রিয়েল অ্যামব্রোস, এবং তিনি কিন্তু বাস্তবে ছিলেন এবং তিনি ভ্যাটিকান সিটির একজন চিফ এক্সোরসিস্ট ছিলেন। তার কাজ ছিল প্যারানর্মাল ওই কেসগুলো দেখা, এবং লাইফ টাইমে তিনি 10,000-এরও বেশি এক্সোরসিজম পারফর্ম করেছিলেন। আর মূলত এই সিনেমাটি তার লাইফ থেকে ইন্সপায়ার। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে যে মুভিতে আমরা যে কাহিনী দেখব এটি কিন্তু বাস্তব থেকে নেওয়া না, এটি পুরোপুরি কাল্পনিক। শুধুমাত্র তার ক্যারেক্টারটা সত্যিকার থেকে নেওয়া হয়েছে। তো কথা না বলে চলো এবার আমরা মুভি শুরু করি। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় এটি হচ্ছে 4 জুন 1987। ফাদার ইতালিতে একটি ছেলের উপর এক্সোরসিজম করছিল। ছেলের ভেতরে যে আত্মাটি ছিল সে নিজেকে বারবার শয়তান বলে দাবি করছিল, কিন্তু ফাদার বিশ্বাস করে না যে শয়তান কেন এখানে পসেসড করবে। ছেলেটি তখন রেগে যায়, কেন বিশ্বাস করছে না। তখন ফাদার বলে, তুমি যদি আসলে শয়তান হয়ে থাকো তাহলে তুমি তো যে কাউকে পসেস করতে পারো। এই কথা বলে সে বাইরে গিয়ে একটি শুয়োর পসেসড ছেলের কাছে নিয়ে আসে এবং বলে, তুমি যদি এটিকে পসেস করতে পারো তাহলে মেনে নেব তুমি আসলে শয়তান। আর তখন শয়তানের নিজেকে প্রমাণ করার জন্য শুয়োরটাকে পসেস করে। তারপর শুয়োরটাকে মেরে ফেলা হয়, আর এইভাবে শয়তান আটকা পড়ে যায়। আর 1 মাস পরে দৃশ্য দেখানো হয়। আর এখানে আমরা দেখি গ্যাব্রিয়েলকে কাউন্সিলরদের কাছে ভিজিট করতে হয়। কাউন্সিলররা তাকে বলে, আপনি এখানে এসে যে এক্সোরসিজমটা করেছেন সেটা আমাদের চার্চের পারমিশন নিয়ে করেননি, তো আপনাকে তো শাস্তি পেতে হবে। কিন্তু ফাদার গ্যাব্রিয়েল এখানে বলে, এটা কোনো এক্সোরসিজম ছিল না, ওই ছেলেটা আসলে মেন্টালি অসুস্থ এবং তার মনে হতো যে তার ভিতরে বড় শয়তান রয়েছে। আর এই কারণে আমি একটি মিথ্যে এক্সোরসিজম করেছি এবং ওকে বিশ্বাস করিয়েছি এর মধ্যে কোনো শয়তান নেই। ও তার বিশ্বাস করেই সুস্থ হয়ে গেছে। এবং এখানে ফাদার একটি সত্য কথা বলে, সেটি হচ্ছে তিনি লাইফে হাজার হাজার এক্সোরসিজম করেছেন, কিন্তু তার মধ্যে 98%ই এক্সোরসিজম করতেই হয়নি। তাদের মেন্টাল প্রবলেম ছিল, তাদের জাস্ট বোঝানো হয়েছে তোমার ভেতরে কিছু নেই, তাতেই তারা সুস্থ হয়ে গিয়েছে। এবং পরে তাদেরকে যেন ডক্টরের কাছে নেওয়া হয় সেটা ফাদার নিজেই সাজেস্ট করেছে। কিন্তু এই ক্ষেত্রে 2% লোকের সত্যি সত্যি কোনো ইভিল অ্যাটাচড থাকে। কিন্তু ফাদারের যুক্তি কাউন্সিলর মেম্বার সুলিভানের পছন্দ হয় না। সে মূলত বিজ্ঞান মনস্ক এবং সে চার্চে এক্সোরসিস্টের যে পোস্টার রয়েছে সেটা বন্ধ করতে চাচ্ছে। সুলিভান এভিলে বিশ্বাস করতো না। সে বলে চার্চ তৈরি করা হয়েছে এভিলকে আটকানোর জন্য, আর এর বাইরে কাউন্সিলর বিষয়ে যদি আরো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আমার যে বস রয়েছে ভবিষ্যতে আপনারা কথা বলে নিতে পারেন। আর এটি বলে সে চলে যায়। তো আমরা এখানে বুঝতে পেরেছি গ্যাব্রিয়েল আসলে ওদের আন্ডারে কাজ করে না। ভ্যাটিকান সিটির যে মেইন পোপ রয়েছে ওদের আন্ডারে কাজ করে। আর এরপর আমাদের দেখানো হয় সেই গল্পের অন্যতম প্রধান চরিত্র জুলিয়াকে, তার মেয়ে এমেকে এবং তার ছেলে হ্যানরিকে। আমরা দেখি সে আমেরিকা থেকে স্পেনের ক্যাসাডিয়া নামক গ্রামে এসেছে। আর আসার কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর তার স্বামী মারা যাওয়ার পর তা এতই প্রকট হয়েছে, এই কারণে তার স্বামী স্পেনে যে বাড়িটি ছিল সেটি সে ঠিকঠাক করে তারপর বিক্রি করে কিছু টাকা পাবে, তারপর আবার আমেরিকাতে চলে যাবে। এই জন্যই স্পেনে এসেছে। কিন্তু তার মেয়ে এই বিষয়টি নিয়ে মোটেও খুশি ছিল না। তার স্বামী মূলত 1 বছর আগেই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারা যে এখানে আছে তার একটি ছেলেও রয়েছে, যার সামনে যখন তার বাবা মারা যায় তারপর থেকে সে কথা বলা বন্ধ করে দিয়েছে। জুলিয়া যখন তার স্বামীর বাড়ি পৌঁছয় তখন ফাদারের সাথে দেখা হয়। ফাদার তাদেরকে ব্লেস করে। আর এখানে যে বাড়িটি এটি কিন্তু অনেক পুরাতন একটি বাড়ি। এরপর হ্যানরি ঘর দেখতে দেখতে বেসমেন্টে চলে যায়। দেয়ালে ভাঙা অংশের মধ্য দিয়ে একটি সিম্বল দেখতে পায়। আর ও যখন যায় তখন তা হালকা ভেঙে যায়, এতেও ভয় পেয়ে যায়। আর এতে আমরা বুঝতে পারি যে হয়তো এ বাড়িতে কোনো এক সময় এক্সোরসিজম করা হয়েছিল এবং এই বাড়িতে কোনো একটি এভিল পাওয়ার আটকে রাখা হয়েছিল, তা হয়তো এখন মুক্ত হয়ে গেছে। তবে এখানে কোনো আত্মা এখনো আছে কিনা এটি আমাদের এখনো বুঝতে দেওয়া হয়নি। কিন্তু এরপর আমরা দেখি 2 জন কনস্ট্রাকশন ওয়ার্কার এই বাড়িতে আসে ভাঙ্গা দেয়াল ঠিক করার জন্য। তারা দেয়ালের ওপাশে কি আছে সেটা দেখার জন্য আগুন জ্বালায়, কিন্তু ওই জায়গাটা ছিল সালফার গ্যাসে ভরা। সেখানে একটি ব্লাস্ট হয়। 2 জন ওয়ার্কার ব্লাস্টে আহত হয়। কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেওয়া হয়।
আর এর আগে যে আমরা সিনটা দেখেছিলাম সেটা কিন্তু গ্লাসটি পুরো ক্র্যাক হয়ে যায়। তার মানে ভেতরে যদি কিছু থাকে সেটা বের হতেই পারবে এবং সত্যি সত্যি বের হয়। আর আমরা দেখি বাচ্চা ছেলে হেনরি যে ওখানে গিয়েছিল সে পসেসড হয়ে গিয়েছে। তার মা জুলিয়া আর বোন এমি তার কাছে আসে, সবাইকে আশ্চর্য করে দিয়ে সে কথা বলতে শুরু করে। আর এমি এবং জুলিয়াকে বলে, তোমরা সবাই মরতে চলেছ। আর এটি বলে সে নিজের ফেসে খামচি দিয়ে দেয়। জুলিয়া হেনরিকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডক্টর চেক আপ করে বলেন ও তো পুরোপুরি ঠিক আছে, একদম নর্মাল। আর তখন সে ডক্টরকে বলে এটা নর্মাল নয়, 1 বছর আগে ওর বাবা ওর চোখের সামনে মারা গিয়েছিল আর সে ট্রমার কারণে সে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এখন এটা কিভাবে পসিবল যে ও হঠাৎ করে সুস্থ হয়ে উঠল? তখন ডক্টর বলে আপনার সবচেয়ে বেটার হবে কোনো একটা মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন। কিন্তু বাড়ি ফিরতেই হেনরি আবারও পসেসড হয়ে থাকার মতোই ব্যবহার করে। আর জুলিয়া এবং এমাকে বলে আমাকে যদি ভালো করতে চাস তাহলে একটা প্রিস্টকে নিয়ে আয়। তখন জুলিয়া প্রিস্ট হিসেবে ফাদার রেগনকে নিয়ে আসে, কিন্তু হেনরি তার পাওয়ার ব্যবহার করে ফাদারকে ঘর থেকে বাইরে ফেলে দেয় এবং সে বলে আমি এই প্রিস্টকে চাই না, আরো বড় কোনো প্রিস্টকে নিয়ে আয়। এরপর আমাদেরকে দেখানো হয় যার কাছে ফাদার গ্যাব্রিয়েল আসে, যার কাছে অলরেডি জুলিয়া কিন্তু হ্যানির ব্যাপারে চিঠি পাঠিয়েছে যে তারা অনেক বিপদে রয়েছে, অনেক বড় একজন প্রিস্ট লাগবে, যত এক্সপার্ট হয় ততই ভালো। এই জন্য তাকে হ্যানির বিষয় বলে এবং ওই পরিবারকে হেল্প করতে বলে। আরও বলে এই বাড়িটা খুবই ডেঞ্জারাস এবং আজ থেকে 50 বছর আগে ওই জায়গাটা আমাদের চার্চকে অনেক বিপদে ফেলেছিল। এবার আমরা বুঝতে পারি ওখানে শক্তিশালী একটি শয়তান রয়েছে। এরপর ফাদার গ্যাব্রিয়েল ওর কথা মতো হেনরির হেল্প করতে জুলিয়ার বাড়িতে চলে যায়। ফাদার যখন জুলিয়ার বাড়িতে আসে তখন হেনরির চোখের ভেতর ক্লিয়ারলি ডেভিলের চোখ দেখতে পায়। আর ফাদার বুঝে যায় যে এটি সত্যি সত্যি একটি পসেশন এবং অনেক শক্তিশালী একটি ডেভিল তার ভেতরে রয়েছে। ফাদার প্রথমে ডেমনের কাছে তার নাম জিজ্ঞেস করে। লক্ষ্য করুন, যদি কোনো ডেমন তার নাম বলে তাহলে সে দুর্বল হয়ে যায়, নাম ধরে ডাকলে সেই শয়তানটি দুর্বল হয়ে যায়। কিন্তু এই ডেমনটি অনেক বেশি চালাক ছিল, সে তার নাম বলে না এবং উল্টো ফাদারকে ওর ব্যাপারে আমি সব জানি, তোর যে পাপ আর দুঃখগুলো রয়েছে সেগুলো। এটি শুনে ফাদারের পাস্ট লাইফের কথা মনে পড়ে। আর তখনই হেনরি তার মুখের ভেতর থেকে একটি লাল পাখি বের করে ফেলে দেয়। আর এতে ফাদার ডিস্টার্ব হয়ে যায় এবং রুম থেকে বেরিয়ে পড়ে। আর সে যখন রুম থেকে বের হচ্ছিল তখন হেনরি বলে আমি তোর জন্য অপেক্ষা করব। এরপর ফাদার জুলিয়াকে বলে ওকে নর্মাল কোনো ডেমন ধরেনি, পাওয়ারফুল একটি ডেমন পসেসড করেছে। আর আপনারা সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করেন, সেটা আপনার সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। আর হেনরি যেহেতু ওর বাবাকে চোখের সামনে মরতে দেখেছে, এই কারণেও মানসিকভাবে অলরেডি দুর্বল ছিল এবং তাই ওই ডেমনটা সহজেই ওকে প্রসেস করতে পেরেছে। তাই এটি নিয়ে যা করার প্রয়োজন আমরা করব। আর এদিকে আমরা দেখি হেনরির বোন এমির কাছে একটি কল আসে, যেমনটা তার বাবার কণ্ঠে বলে তোরা সবাই মারা যাবি। তো এমি তখন ভয় পেয়ে তার মাকে নিয়ে ফাদার গ্যাব্রিয়েলের কাছে যায়। তারপর সিদ্ধান্ত নেয় এক্সোসিজম শুরু করবে। কিন্তু এক্সোসিজম শুরু করার আগে ফাদার গ্যাব্রিয়েল আরেক ফাদারকে বলে গোপন পাপগুলো কনফেশন করতে, কারণ তারা যদি তাদের গোপন পাপগুলো স্বীকার না করে তাহলে ডেমনটা তাদের পাপগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার করবে, তাদেরকে দুর্বল করার জন্য। কিন্তু তারা যখন এটি করতে যায় তখন অন্য কথার টপিক আসে এবং তারা কিভাবে এক্সোসিজম করতে হবে সেই প্ল্যান করা শুরু করে দেয়। তখন ফাদার গ্যাব্রিয়েল ফাদার স্কুইবেলকে বলে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র প্রার্থনা করা এবং ডেমন যা বলার বলুক না কেন তুমি কোনো কথার সাড়া দিবে না। তখন তারা এক্সোসিজম শুরু করে এবং ডেমন সাথে সাথে তাদের পাপগুলো তাদের সামনে আনতে শুরু করে। আর সেই হিসেবে ফাদার গ্যাব্রিয়েল রোজারিও নামের এক মেয়েকে দেখতে পায় যে তার মৃত্যুর জন্য ফাদারকে দায়ী করে। অন্যদিকে ডেমন ফাদার স্কুইবেলকে অ্যাডেল নামে একটি মেয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে, যার ফলে স্কুইবেল রেগে গিয়ে হেনরির উপর অ্যাটাক করে। ফাদার গ্যাব্রিয়েল স্কুইবেলকে থামিয়ে নেয় এবং তাদের এক্সোসিজম কিছুক্ষণের জন্য থামায়। তারা দুজনে বুঝে যায় এই ডেমনের অনেক বড় কোনো প্ল্যান আছে এবং এই এক্সোসিজম ওর কোনো ক্ষতি করতে পারবে না এবং এই ডেমন হেনরিকেও ব্যবহার করছে হাতিয়ার হিসেবে। এখন ফাদার গ্যাব্রিয়েল যখন স্কুইবেলের সাথে কথা বলতে চায় তখন স্কুইবেল বলে তিনি প্রিস্ট হওয়ার পর অ্যাডেল নামে একটি মেয়ের সাথে প্রেম করেছেন। অ্যাডেল চায় সে প্রিস্টের কাজ ছেড়ে দেয়, তার সাথে সংসার করুক। কিন্তু স্কুইবেল প্রিস্ট থেকে গডের সেবা করতে চেয়েছিল, তার জন্য ওর সাথে সম্পর্ক ভেঙে দেয়
আর তারপর সে মেয়েটি সুইসাইড করে। আর সেটির পাপ, সেটির গিল্ট এখনো বহন করছে। কিন্তু ফাদার গ্যাব্রিয়েল এখানে কোনো কনফেশন করে না। আমরা কিন্তু ফাদার গ্যাব্রিয়েলের কাছে রোজারিও নামের একটি মেয়েকে আসতে দেখেছি। সে কে এবং তার সাথে কি হয়েছিল তা খুলে বলা হয়নি। যাই হোক, তারপর তারা ভাবতেই থাকে ডেমনের আসল প্ল্যান কি হতে পারে। এটি বোঝার জন্য ফাদার গ্যাব্রিয়েল পুরো বাড়ি ঘুরতে থাকে। পুরো বাড়ি চেক করে সে একটি কুয়ো পায়। ওর কাছে যাওয়া মাত্র সে সেখানে একটি সিম্বল দেখতে পায়। আর যখন সেই কুয়োটা খুলে, ওখানে অনেক মাথার খুলি ছিল। এর মধ্যে স্কুইবেল হ্যানরিয়ের আওয়াজ পেয়ে তার ঘরে যায়। হ্যানরি তখন তার উপর অ্যাটাক করে। তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হ্যানরি জুলিয়া আর এমির উপর অ্যাটাক করে, কিন্তু ফাদার গ্যাব্রিয়েল এবং স্কুইবেল এসে তাদের বাঁচিয়ে নেয়। তারপর জুলিয়া এমিকে রেখে ফাদার গ্যাব্রিয়েলকে নিয়ে কুয়োর কাছে যায়। এখানে ফাদার গ্যাব্রিয়েল স্কুইবেলকে সেই সিম্বলটি দেখায়। এখন হয়তো তোমরা কনফিউশনে থাকতে পারো, এই সিম্বল দ্বারা কি বোঝাচ্ছে। এটি মধ্যযুগের সময়কার কথা। তখনকার প্রিস্টরা এক্সোসিজমের সময় কিছু মানুষকে বেঁধে পুড়িয়ে এক্সোসিজমের কাজ করত। খারাপ শক্তিকে আনার জন্য বা পাঠানোর জন্য এমন পূজা করা হতো। এখানে যে কঙ্কালগুলো রয়েছে এগুলো হচ্ছে সেই পুজোর সময় যাদের জোর করে বেঁধে পোড়ানো হয়েছিল তাদের কঙ্কাল। এখন এই পুজো ভালো কাজে করা হয়েছিল নাকি খারাপ কাজে তা নিশ্চিত নয়। এরপর তারা বাড়ির ভেতর যে বেসমেন্ট রয়েছে সেই ভাঙা দেয়ালের কাছে যায়। তারা ভেতরে প্রবেশ করে। সেখানেও অনেক নরকঙ্কাল ছিল। এর মধ্যে একটি কঙ্কাল ছিল খাঁচার মধ্যে। সেখানে একটি প্রোটেক্টর আংটিও ছিল। গ্যাব্রিয়েল যা দেখে বলে, দেখে তো মনে হচ্ছে তাদের বন্দি করা হয়েছে, অথবা এমন হতে পারে যে সে স্বেচ্ছায় ওই কেসের ভিতর ছিল, যাতে এক্সোসিজম ফেল হলে ডেমন তার কোনো ক্ষতি করতে না পারে, যাতে নিজেকে খাঁচার ভিতর সেফ রাখতে পারে, বের হওয়া থেকে আটকাতে পারে। তো গ্যাব্রিয়েল এবং স্কুইবেল একটি বন্ধ গেট দেখতে পায়, যার চাবি প্রোটেক্টরের বডির ভেতর ছিল। তারা যখন সে গেটের ভেতর যায় তখন সেখানে তারা ওয়ান অফ দ্য বেস্ট এক্সোসিস্টের বডি দেখতে পায়। তারপর এখানে জার্নাল থেকে জানা যায় যে এখানে প্রায় 600 বছর পূর্বে একটা এক্সোসিজম প্ল্যাটফর্ম করা হয়েছিল। আর ওই এক্সোসিজমটা করা হয়েছিল একটি প্রিস্টকে বাঁচানোর জন্য, যাকে এমন একটি ডেমন প্রসেস করেছিল যে একসাথে অনেকজনকে প্রসেস করার ক্ষমতা রাখত। আর এই এক্সোসিজম প্ল্যাটফর্মে এক্সোসিজম করার সময় তা ফেল হয়ে যায় এবং তিনি নিজেই প্রসেসড হয়ে যান। তখন সেই ডেমনটা সেই এক্সোসিস্টের উপর পুরো কন্ট্রোল নিয়ে নেয় এবং নিজের মুক্তির জন্য চার্চ থেকে নৌকা নিয়ে তাদের বন্দি করে রেখে পূজার ব্যবস্থা করে। কিন্তু ভ্যাটিকান সিটির তারা যখন জানতে পারে পুজোর কথা, তখন সে প্রিন্স সহ লোকগুলোকে, ডেমন সহ সবাইকে সেখানে সিল্ড করে দেয়। কনস্ট্রাকশন কাজের জন্য সেই সিলটি ক্র্যাক হয়ে যায়, ডেমনটি আবার ছাড়া পেয়ে যায় আর হ্যানরিকে প্রসেস করে নেয়। তো ব্যাপারটি হচ্ছে 600 বছর ধরে আটকানো ডেমন এখন হ্যান্ডির মধ্যে। কথা হচ্ছে এই ডেমনটা কেন গ্যাব্রিয়েলকে এখানে এনেছে। ডেমনটা আগে যা করেছিল, টপ একজন প্রিস্টকে প্রসেস করে চার্চকে বাধ্য করেছিল নিজের দরকারি পুজো করানোর জন্য। এখন সেই গ্যাব্রিয়েলকে এনেছে যাতে গ্যাব্রিয়েলকে প্রসেস করতে পারে, তাকে ইউজ করতে পারে তার নিজের পুজোর জন্য। ফাদার গ্যাব্রিয়েল সেটি বুঝতে পারে এবং জার্নালের মতো থেকে একটি ম্যাপ খুঁজে পায় আর জানতে পারে পুরো পৃথিবীতে এমন 200টি জায়গা রয়েছে যেগুলোকে ফলেন এঞ্জেল বলা হয়। ভ্যাটিকান সিটি গিয়ে এরকম 200 জায়গা সিল করে রেখে এসেছে। সেই সব জায়গায় গড কোনোভাবে এক্সিস্ট করে না, তাই ডেভিল অনেক শক্তিশালী হয়ে থাকে। এইসব জায়গার মধ্যে এই জায়গা একটি। এদিকে আমরা দেখি জুলিয়ার কাছ থেকে এমি কোথাও চলে যায়। তাকে খুঁজতে খুঁজতে হ্যানরির ঘরে আসে। সেখানে সে জুলিয়া ভয় পেয়ে যায়, দেখে ডেমন হ্যানরি এবং এমি দুজনকে প্রসেস করে ফেলেছে এবং এই দুজনের মাধ্যমে জুলিয়ার সাথে কথা বলে। জুলিয়া যখন এমিকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে তখন হ্যানরি তাদের উপর অ্যাটাক করে মারতে যায়। কিন্তু তখন ফাদার গ্যাব্রিয়েল নিচে যে জার্নাল বইটা ছিল 600 বছর পূর্বে এক্সোসিজমের সময় যা এখানে লেখা হয়েছিল, সেখান থেকে এই ডেমনের নামটি পেয়ে যায়। নামটি হচ্ছে অ্যাসমোডেলস। ফাদার নিজ থেকে সেই নামটি ধরে রাখে, যে কারণে ডেমনটি দুর্বল হয়ে যায়, যার দরুন জুলিয়া আর অ্যানি ডেমনের অ্যাটাক থেকে বেঁচে যায়। এরপর হ্যানরিকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলার পর ফাদার তার নিজের পাপ স্কুইবেলের কাছে বলে, কারণ সে নিজের কনফেশন করার মতো দিয়ে ডেভিলের পসেশন থেকে বাঁচতে চায়। তো তিনি তার কাহিনীটা বলেন। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেজিমেন্ট আর্মি যখন জয়েন করেছিলেন তিনি, তখন তার আশেপাশের সকল সোলজার অ্যাটাকে মারা গিয়েছিল। তখন তার মধ্যে তিনি শুধু একাই বেঁচে গিয়েছিলেন। এটাকে তিনি গডের সাইন মনে করতেন যে গড তার প্রাণ বাঁচিয়েছে।
তারপর থেকে তিনি প্রিস্ট হয়ে যান এবং বাকি জীবন গডের জন্য ডেডিকেট করেছিলেন। কিন্তু এর মধ্যে এক সময় রোজারিও নামের একটি মেয়ের পসেশন কেস তার কাছে আসে। তিনি যখন যান তখন দেখতে পান যে রোজারিও আসলে পসেসড ছিল না, বরং সে মেন্টালি আনস্টেবল ছিল। তার কাছে মনে হতো কেউ তাকে পসেস করেছে। তো তিনি রোজারিওকে ডক্টরের কাছে নিতে সাজেস্ট করেন। রোজারিও নিজেকে পসেসড প্রমাণ করতে পাগল হয়ে যায়। তো নিজেকে পসেস প্রমাণ করার উদ্দেশ্যে সে সুইসাইড করে, যে কারণে গ্যাব্রিয়েল নিজেকে তার মৃত্যুর জন্য দায়ী করে। এটাই তার দুর্বলতা। আর ডেমন এই দুর্বলতা জানার কারণে রোজারিওর স্পিরিট তার বিরুদ্ধে সে ব্যবহার করে। তো এখন দুই ফাদার এরই পাপ কনফেশন হয়ে গিয়েছে। তো তারা আবার এক্সরসিজম শুরু করে। কিন্তু আমরা দেখি ডেমনটা কন্টিনিউয়াসলি তাদের পাপ তাদের বিরুদ্ধে ব্যবহার করতে থাকে। যদিও বা এগুলো আর ওদের উপর কাজ দেয় না, ওরা প্রার্থনা করতেই থাকে আর হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে যায়। ওরা ভাবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করেই অ্যামি পসেসড হয়ে যায়, জুলিয়ার উপর অ্যাটাক করে। আর জুলিয়াকে বাঁচাতে গেলে ডেমন স্কুইবেলকে হাওয়ায় লটকে রাখে। আর ডেমন যখন সবাইকে মেরে ফেলবে তখন হঠাৎ করে প্রিস্ট গ্যাব্রিয়েলকে বলে, তুই যদি আমাকে তোর বডিতে আসতে দিস তাহলে আমি সবাইকে ছেড়ে দেব। তার মানে তার শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সে মেইন প্রিস্টের বডি দখলে নেবে, এরপর তার প্রয়োজনীয় কাজগুলো করিয়ে নেবে। বাধ্যতামূলক ওদের সবাইকে বাঁচাতে গ্যাব্রিয়েল তার বডিতে ডেমনকে আসার পারমিশন দিয়ে দেয়। তো প্রিস্ট গ্যাব্রিয়েল পসেসড হয়ে যায়। আর সুযোগ পেয়ে স্কুইবেল জুলিয়া, অ্যামি এবং হেনরিকে গাড়িতে পৌঁছে দেয় এবং সেখান থেকে পালাতে বলে। তারপর স্কুইবেল আবার ভেতরে চলে আসে গ্যাব্রিয়েলকে বাঁচাতে। এদিকে আমরা দেখি গ্যাব্রিয়েল পুরোপুরি পসেসড হওয়ার আগে নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু ডেমন তাকে মরতে দেয় না। গ্যাব্রিয়েল নিজেকে জ্বালিয়ে মারতে চায়। রোজারিওর স্পিরিট তার উপর অ্যাটাক করে। ফাদার স্কুইবেল এসে দেখে ফাদার গ্যাব্রিয়েল পুরোপুরি পসেসড হয়ে গিয়েছে, আর সেই 600 বছর আগের প্রিস্টের জায়গায় ঢুকে গেছে। ডেমন তখন স্কুইবেলকে বলে, তুই আমার পক্ষে থাক, আমি তো সমস্ত দুঃখ দূর করে দিব। কিন্তু স্কুইবেল তার কথাই আসে না, বরং একটি ক্রস নিয়ে প্রার্থনা করতে শুরু করে দেয়। তখনই গ্যাব্রিয়েলের ভেতর থেকে ডেমন বের হয়ে অ্যাডেলের রূপ ধারণ করে। যেহেতু অ্যাডেল ওর দুর্বলতা, সে করে কি স্কুইবেলের উপর আক্রমণ করে আর রোজারিওর রূপ নিয়ে গ্যাব্রিয়েলকে অ্যাটাক করে। ক্রসের পাওয়ারে স্কুইবেল ডেমনকে হারিয়ে দেয়। তারপর ক্রসটি গ্যাব্রিয়েলকে পাস করে দেয়। গ্যাব্রিয়েলও ক্রসটি ব্যবহার করে রোজারিও যে রূপ তাকে হারিয়ে দেয়। দুই প্রিস্ট মিলে একসাথে প্রার্থনা করতে শুরু করে, যার ফলে ডেমন উইক হয়ে পড়ে। ফাইনালি এক্সোসিজম সাকসেসফুল হয়ে যায়। তারপর গ্যাব্রিয়েল আর স্কুইবেল পোপের কাছে ফিরে যায়। সোলোমনকে বরখাস্ত করা হয়েছে। তো এরপর তাদেরকে চার্চের একটি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে বলা হয় জুলিয়াদের বাড়িটি তারা নিজেরা কিনে নিয়েছে, যাতে ওখান থেকে ডেমন আর কখনো বের হতে না পারে। আর জুলিয়ারা আমেরিকা ফিরে গিয়েছে। সেখানে আরো বলা হয় যদিও বা ডেমন এখানে হেরে গিয়েছে, তারপরে মনে রাখতে হবে পৃথিবীতে এমন আরো 199টি জায়গা রয়েছে, আমাদের আরো 199টি মিশন করতে হবে। আর গ্যাব্রিয়েল আর ফাদার স্কুইবেল বলে, ঠিক আছে, আমরা রেডি আছি। এর মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এ থেকে বোঝা যায় মুভিটার আরো পার্ট আসবে। জানি তোমাদের মিশ্র প্রতিক্রিয়া হবে, কেউ বলবে ভালো হয়েছে, কেউ বলবে ততটা না। যেহেতু নতুন মুভি তাই এক্সপ্লেন করে দিলাম। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে সিনেমাটি অতটা ভালো লাগেনি। যাই হোক, তোমাদের কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো এক্সপ্লেনেশনের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।